উঠে এলো। 1.5 মাসের একটি শিশু কন্যা, ভ্যাকসিন দেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। বাচ্চাটির মায়ের বক্তব্য, তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, রাত্রে জ্বর আসে, জ্বরের ওষুধ দেওয়া হয়, হঠাৎ তার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে এবং সে কারণেই তার মৃত্যু। প্রবল উত্তেজনা তৈরি হয়েছে, মানুষ সেখানে পথ অবরোধ করেছে। সরকারের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি আসেনি। সে স্বাস্থ্য আধিকারিকই হোক, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হোক কিংবা স্বাস্থ্যের প্রতিমন্ত্রী হোক, কারোর কোনো বিবৃতি নেই। হাইকোর্টের নির্দেশ দেওয়ার পরেও আজকে যে স্যালাইনের কারণে এতগুলো মানুষের প্রাণ চলে গেল, গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা সারা ভারতবর্ষের সামনে প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে গেল, আজকে এখনো সেই কোম্পানিগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই সরকার গত বছরের 10ই ডিসেম্বর নির্দেশিকা জারি করে যে স্যালাইনের উৎপাদন বন্ধ করে দিয়েছিল, সেই স্যালাইনকে পরবর্তীকালে মাত্র কয়েক মাসের মধ্যেই সেই বিতর্কিত স্যালাইন, কন্টামিনেটেড স্যালাইন, আজকে তাকে স্তরাজ সার্টিফিকেট দিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এমনকি যে ফেয়ার প্রাইস শপ আছে সেখানে পর্যন্ত এই স্যালাইন বিক্রি হয়েছে, এগুলোকে বন্ধ করা যায়নি। আজকে আবার ভ্যাকসিনের কারণে আরেকজনের মৃত্যু। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে স্বাস্থ্য আধিকারিক যারা আছেন, কোন বিষয়ে আজকে তাদের কাছে গেলে চিকিৎসক তো অনেক দূরের কথা, সাধারণ মানুষও কোনো প্রশ্ন নিয়ে গেলে কোনো সদুত্তর তারা দিতে পারছেন না। রাজ্যের স্বাস্থ্যের পরিকাঠামো এর ভগ্নদশা সকলের জানা। জেলা হসপিটালে জীবনদায়ী ওষুধ নেই, যা আছে সেটা শুধুমাত্র নীল সাদা গেট। সুপার স্পেশালিটি হসপিটাল মুখ্যমন্ত্রীর বিশেষ ঘোষণা, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট। তাদের একমাত্র কাজ হচ্ছে কোন মেডিকেল কলেজে রেফার করে দেওয়া, এবং সেই মেডিকেল কলেজ যদি জেলার হয় সেই কলেজের দায়িত্ব হচ্ছে সেগুলোকে কলকাতায় রেফার করে দেওয়া। এভাবে কলকাতার যে সরকারি হসপিটালগুলো আছে তারা এই চাপ নিতে পারছেন না। অপর্যাপ্ত বেড, কিন্তু দুর্ভাগ্যপূর্ণভাবে এই সরকারের সেদিকে কোনো দৃষ্টি নেই। আরো একটি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার, একটা নতুন সংগঠন জন্ম নিয়েছে আবার পশ্চিমবঙ্গে। নাম হচ্ছে এক কথায় আইএসবি, ইসলামিক স্টেট অফ বেঙ্গল। তারা মুর্শিদাবাদ, মালদায় এবং দিনাজপুরের বেশ কিছু অংশে লিফলেট ছড়াচ্ছে। তাদের টার্গেট হলো পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিস্তীর্ণ অঞ্চলকে ইসলামিক স্টেট তৈরি করা। এটা কোনো নতুন এজেন্ডা নয়, এই এজেন্ডা পুরনো এজেন্ডা। 1946 সালের এই স্বপ্ন ছিল সুরাবর্দির, যে ইন্ডিপেন্ডেন্ট বাংলা তিনি তৈরি করবেন এবং সেই বাংলা হবে সম্পূর্ণ শরিয়তি বাংলা। পরবর্তীকালে সেই বাংলার সংযুক্তিকরণ হয়ে যাবে তখনকার গঠিত পাকিস্তানের সঙ্গে। যাই হোক, তার সে স্বপ্ন সফল হয়নি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এন.সি. চ্যাটার্জি, মেঘনাথ শাহ, রমেশচন্দ্র মজুমদারদের মতো নেতৃবৃন্দের কারণে। এবং যে কথা বারবার মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের জন্মদিনের সম্পর্কে প্রশ্নচিহ্ন তোলেন। আজকে রাজনৈতিক বিরোধিতা থাকা সত্ত্বেও এবং টু নেশন থিওরির সমর্থক হওয়া সত্ত্বেও জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্মণের মতো দুই কমিউনিস্ট নেতা সেদিন কিন্তু আইনসভায় পশ্চিমবঙ্গ তৈরির পক্ষে 1947-এর 20 জুন ভোট দিয়েছিলেন। কিন্তু আজ সেই অপূর্ণ স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে লিফলেট বিলি করা হচ্ছে। বাংলাদেশের হিন্দু নিধনযজ্ঞ বা বাংলাদেশের এই রাজনৈতিক চূড়ান্ত অস্থিরতা এবং ধর্মান্ধদের আক্রমণকে কার্যত সেলিব্রেট করা হচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়। শেখ হাসিনাকে খুন করার চক্রান্ত এই রাজ্যে বসে সংগঠিত হয়। খাগড়াগড় বিস্ফোরণের যিনি মূল অভিযুক্ত, তাকে ওখানে বাংলাদেশের বর্তমান ওই নোবেলের নেতা ইউনূসের সঙ্গে আজকে একই সঙ্গে ঘুরতে দেখা গেছে মুজিবুর রহমানের বাড়িতে। এই পরিস্থিতিতে যদি এই সীমান্তবর্তী জেলাগুলোতে যখন জনসন্তুলন সম্পূর্ণ পাল্টে গিয়েছে, পশ্চিমবঙ্গের মধ্যেই যখন একটা সেপারেট ইসলামিক হোমল্যান্ডের দাবি তোলার জন্য পোস্টার বিলি হচ্ছে, যখন সরস্বতী পূজায় নদিয়া, মুর্শিদাবাদের বিভিন্ন স্কুলের
গেটে পোস্টার লাগানো হয়েছে যে এখানে মূর্তি পুজো বন্ধ করতে হবে, ঠিক সেই সময় আবার সুপ্রিম কোর্টকে পাশ কাটিয়ে হাইকোর্টের নির্দেশের অবমাননা করে ওবিসি তালিকার মধ্যে কে পুরো জায়গাটাই আজকে মুসলিম সংরক্ষণের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। সাচার কমিশনের যে রিপোর্ট এসেছিল সেই রিপোর্ট নিঃসন্দেহে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে সারা ভারতবর্ষের মধ্যে মুসলমানদের আর্থসামাজিক অবস্থাটা কিরকম, কি অবস্থা তারা ওখানে আছেন। সাচার কমিশন কোন রিজার্ভেশনের কথা বলেনি। সাচার কমিশনের রিপোর্টে দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গের মুসলমানরা কি অবস্থায় আছে। আজকে যে ধর্ম নিজে ঘোষণা করে যে ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ ব্রাদারহুড, যে ধর্মের মধ্যে কোথাও অস্পৃশ্যতা নেই, কোথাও ছুতমার নেই, একই সঙ্গে বসে খাবার বিষয়ে কোনো জায়গায় আপত্তি নেই, উপাসনা স্থলে একই সঙ্গে গিয়ে একই পংক্তিতে দাঁড়িয়ে উপাসনা করার মধ্যে কোনো বিভেদ নেই, এবং যেটা আমাদের যে দুর্ভাগ্যজনক ভাবে আমাদের মধ্যে যেটা অতীতে ছিল, কাস্টিজম ইজ আ সোশ্যাল রিয়ালিটি ইন ইন্ডিয়া, তার জন্য রিজার্ভেশন তৈরি হয়েছিল। সেটা তার বাধ্যবাধকতা ছিল এবং তার প্রয়োজনীয়তা ছিল। কিন্তু আজকে যেভাবে পশ্চিমবঙ্গে খুব কম করে হলেও 38% ওবিসি বসবাস করে, এই 38% ওবিসির যে রিজার্ভেশনটা, এই রিজার্ভেশনটা ঘুরপথে হাইকোর্টকে অস্বীকার করে, হাইকোর্টের অবস্থানকে ভ্রুক্ষেপ না করে সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন অবস্থাতেও পিছনে দরজা দিয়ে পাশ কাটিয়ে আজকে এই ওবিসিদের রিজার্ভেশনটা মুসলিম মাইনরিটিদের দিয়ে দেওয়া হচ্ছে। আমরা এখানে কোনো হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি করতে বসিনি। আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষ একত্রিত হবে, প্রত্যেকের কল্যাণ। কিন্তু যে ধর্মের মানুষরা নিজেরাই বলে এটা সৌভ্রাতৃত্বের ধর্ম, আমাদের কোনো ভেদাভেদ নেই, এবং যখন ভারতীয় সংবিধান ধর্মের উপরে ভিত্তি করে কোনো সংরক্ষণ দেওয়ার বিরোধী, তখন এ ধরনের প্রক্রিয়া তৃণমূল কংগ্রেস চালাচ্ছে। আজকে তৃণমূল কংগ্রেসের কারণে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে চলেছে। ধর্মতলার দিকে তাকিয়ে দেখুন, গড়িহাটির দিকে তাকিয়ে দেখুন, নিউ টাউনের ভোটার লিস্ট দেখুন, এবং নিউ টাউন থেকে দেগঙ্গা পর্যন্ত জায়গা গিয়ে দেখুন যে ক্রমশ কারা এই সমস্ত অঞ্চল দখল করছে। বিধাননগরের মতো একটা প্ল্যান্ড সিটি, সেই তার মধ্যে মসজিদ তৈরি হয়ে গেল। ফিরহাদ হাকিম ওখানে ভুয়ো ভোটার নাকি খুঁজতে বেরিয়ে পড়েছেন ইঁদুর ধরার মতো, কিন্তু তার সামনে আজকে সল্টলেকে যে মসজিদ তৈরি হচ্ছে, কার পারমিশনে হচ্ছে? সল্টলেকের এই মসজিদে প্রতিনিয়ত বাইরে থেকে শুক্রবারের দিন প্রচুর মানুষ ঢুকছে, এবং তারা কেউ দূর দূর পর্যন্ত সল্টলেকের অধিবাসী নন। এমনকি তারা সল্টলেকের সঙ্গে যে অবৈজ্ঞানিক ভাবে রাজারহাট গোপালপুর মিউনিসিপ্যালিটিকে যোগ করে দেওয়া হয়েছে, যার রেজিস্টার্ড বুক আজও পাওয়া যাচ্ছে না, সেটা যদি ববি হাকিম একটু খুঁজে দেন ভালো হবে ভোটার ধরার আগে। সেইখানকার অধিবাসী তারা নয়, কিন্তু তারা সল্টলেকে ঢুকছে, বিধাননগরে ঢুকছে। কার অনুমতিতে ঢুকলো? কাদের অনুমতিতে শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পাঁচিলের বাইরে আজকে একটা বসতি তৈরি হয়ে গেল? সল্টলেকে পুলিশ কমিশনারেটের পেছনে যে এত মানুষের ওখানে বস্তিকে বসিয়ে দেওয়া হলো, তাদের আধার কার্ড কোথায়? তারা কোন রাজ্যের, কোন দেশের বাসিন্দা? পশ্চিমবঙ্গ একমাত্র জায়গা যেখানে রোহিঙ্গাদের ডেকে আনা হচ্ছে, আর এই কারণে ভারতীয় মুসলমানরা বিপদে পড়ছে। আমাদের বিধানসভার যিনি সচেতক আছেন শঙ্কর ঘোষ, তিনি বিধানসভাতেও এই প্রশ্নটি তুলেছেন এবং নাম করে প্রশ্ন তুলেছেন। আমাদের উত্তর 24 পরগনার কয়েক হাজার, বসিরহাট অঞ্চলের কয়েক হাজার ভারতীয় মুসলমান আছেন, যারা এই মুহূর্তে ত্রিপুরে, তামিলনাড়ুর, যেখানে জিনিসপত্র মানে বস্ত্র সামগ্রীর যে কারখানা আছে, সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে প্রতিদিন। সেটা বিজেপি শাসিত সরকার নয়, তামিলনাড়ু
পুলিশ যেখানে বাঙালি পরিচয়পত্র পাওয়া যাচ্ছে, যে পরিচয়পত্র তারা সংগ্রহ করেছে বারাসাত থেকে কিংবা মধ্যমগ্রাম অঞ্চল থেকে নিয়ে সেখান থেকে তামিলনাড়ুতে চলে গেছে কাজের খোঁজে। আজকে কোনো বাঙালিকে কারা, যারা ভারতবর্ষের মুসলমান, যারা ভারতবর্ষকে নাপাক বলে কিংবা দারুল হার্ব বলে এই দেশটা ছেড়ে চলে যায়নি, এই দেশটাকে নিজের দেশ বলে যারা থেকে গিয়েছিল, যাদের আজকে মুখ্যমন্ত্রীর ধর্মান্ধ বানানোর পরিকল্পনা করছেন, আজকে তারা এই অবস্থায় পড়ে থাকছে। তাই সমগ্র মাইনরিটি কমিউনিটিকেও এই বিষয়ে সচেতন থাকতে হবে, তাদের শিক্ষিত সুবুদ্ধি সম্পন্ন মানুষকে প্রচারে নামতে হবে যে আপনারা যদি ভারতবর্ষের মূল স্রোতে থাকতে চান, এই চূড়ান্ত বিপদ যে র্যাডিকালাইজেশন যেভাবে বাড়ছে, যেভাবে ভারত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে, যেভাবে পশ্চিমবঙ্গকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করবার জন্য বিভিন্ন জায়গায় তলায় তলায় প্রচার হচ্ছে, আজকে এর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে সমস্ত মানুষকে এবং শুভবুদ্ধি সম্পন্ন প্রগতিশীল সংখ্যালঘু মানুষকেও এগিয়ে আসতে হবে। সিবিআই ভয়ে চাকরি চুরির টাকা ফেরত দিলেন কালীঘাটের কাকু। চাকরি না পাওয়া প্রার্থীদের মুখ বন্ধ রাখতে লোক দিলে গিয়ে টাকা ফেরত প্রায় 3.5 কোটি টাকা ফেরত দিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। অত্যন্ত ভালো সদর্থক পদক্ষেপ। এতদিন পর্যন্ত যারা টাকা নিয়েছে তারা তো কেউ ফেরত দেয়নি। ফেরত চাইতে গেলে প্রাণের ভয় আছে। নেতা একবার টাকা নিয়েছে, ফেরত চাইবে কি করে? আবার যারা টাকা দিয়েছিল লজ্জায় তারা ফেরত চাইতেও পারছে না। পরিস্থিতি এতটাই হতাশা ব্যঞ্জক হয়ে উঠেছিল। তার মধ্যে কালীঘাটের কাকু যে মুখ বন্ধ করবার জন্য বা তার প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য বা তার বসের নাম যাতে কালিমালিপ্ত হয় তার না হয় তার জন্য তিনি টাকা ফেরত দিয়েছেন, তো ভালো কথা। 3 সিভিক ভলেন্টিয়ার হরিশ্চন্দ্রপুর থানা এলাকা তারা ডিউটি করছিলেন। দাবি মতো নাকা চেকিং এর সময় লরি চালক টাকা না দেওয়াতে বেধড়ক মার সেই লরি চালককে, সেই ভিডিও ভাইরাল হয়েছে। সিভিক ভলেন্টিয়ার এখন রাস্তায় দাঁড়িয়ে দাদাগিরি করছেন, টাকা না পেয়ে। এটা নতুন নাকি? এটা নতুন নাকি? 8,000 টাকা মাইনে দেওয়া হচ্ছে একটা সিভিক ভলেন্টিয়ার্স। সে মনে করছে সেও পুলিশ। কিছু জায়গায় সে পুলিশের ইউনিফর্ম পরে দাঁড়িয়ে পড়েছে, তাকে পুলিশের মতো বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। এখন তারা তো সম কাজে সমবেতনের দাবি করতে পারে না। ভোটের সময় তাদের ব্যবহার করা হবে। বিরোধী প্রার্থীর নাম প্রত্যাহার করতে বাধ্য করানোর জন্য পঞ্চায়েত নির্বাচনে তাদের ব্যবহার করা হবে। বিরোধী দলের সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার জন্য তাদের ব্যবহার করা হবে। এখন তারা তো টাকা তুলবেই, নাহলে তাদেরই বা চলবে কি করে? এই ব্যবস্থাটাই এভাবে তৈরি হয়েছে যে পুলিশ, তৃণমূল, সিভিক ভলেন্টিয়ার্স মিলেমিশে টাকা তুলবে। আরজিকরের ঘটনায় আমরা সিভিক ভলেন্টিয়ারদের একটা অংশের আচরণ দেখেছিলাম এবং তারপর দেখা গেছিল যে আগেই সুপ্রিম কোর্টের কিন্তু একটা গাইডলাইন বাঁধা আছে কোনটা সিভিক করতে পারে, কোনটা সিভিক করতে পারে না। বিতর্কের পর গাইডলাইন বেঁধে দেওয়ার পরেও আবার যে বিতর্ক চলছে নিয়মিত, সেটা কিভাবে দেখছিল কাদের প্রশ্রয়? এই সরকার কাউকে নিয়ন্ত্রণ করতে পারে না। একটা অনিয়ন্ত্রিত সমাজ তৈরি করেছে, খোলা বাজার বানিয়ে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গকে। তো স্বাভাবিকভাবেই এখানে হাইকোর্টের নির্দেশ কিংবা সুপ্রিম কোর্টের নির্দেশকে কমপ্লাই করা হবে, এটা মনে করার কোনো কারণ নেই। রিজার্ভেশনের ক্ষেত্রেও তো সুপ্রিম কোর্টের নির্দিষ্ট গাইডলাইন আছে, হাইকোর্টের অবজারভেশন আছে, নির্দেশ আছে, কিন্তু তারপরেও তো এখানে হচ্ছে। একইভাবে সর্বক্ষেত্রে হবে। কলকাতা পুরসভার ঘাটতি নিয়ে বারবার মেয়রকে সরব হতে শোনা যায়। তিনি বলেন যে দেনার দায় হচ্ছে কলকাতা পুরসভা। এই অবস্থায় 2 বছর থেকে 10 বছর পর্যন্ত সম্পত্তি করে সুদ এবং জরিমানায় বিপুল ছাড় দিয়েছে কলকাতা পুরসভা। তাহলে আগামী বাজেটে ঘাটতি কি করে কমবে? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার আগে একটি টিভি চ্যানেলের একজন স্বনামধন্য সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে এই বিপুল ঘাটতি নিয়ে আপনারা যে সরকারে আসতে চলেছেন, আপনি মেটাবেন কি করে? মুখ্যমন্ত্রী তার উত্তরে বলেছিলেন, বউ আর ব্যবসা নিয়ে আগে থেকে কাউকে কিছু বলতেনি। এর অর্থটা কি কোনো অর্থনীতিবিদও বুঝতে পারেননি, সাংবাদিকও বুঝতে পারেননি। তো ফিরহাদ হাকিমের কাছে প্রশ্ন করুন, এর উত্তর উনি পাবেন। ফিরহাদ হাকিমকে আমরা বলেছিলাম যে কলকাতা শহরে যত অবৈধ হোর্ডিং আছে, যার পয়সা নেতারা পাচ্ছে কিন্তু কলকাতা কর্পোরেশন পাচ্ছে না, উনি তার উত্তরে বললেন, এরকম আমার খুব একটা বেশি জানা নেই। আমরা এখনো চ্যালেঞ্জ করে বলছি যে ভিআইপি সংলগ্ন প্রত্যেক জায়গায় শ্বেতপত্র প্রকাশ করে জানাক যে কত হোর্ডিং তাদের আছে আর আপনাদের দৃশ্যমানতায় কত হোর্ডিং আছে। ওষুধ বিতর্ক গত ফেব্রুয়ারি মাসে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলার
সারা দেশে 400টি ওষুধের গুণগত মান নিয়ে তারা পরীক্ষায় ফেল করেছে বলে জানিয়ে দেয়। আজকে দেখা যাচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর এতদিন এই নির্দেশিকা জারি করেছে 12 দফা। চিকিৎসকরা এই প্রশ্ন তুলছেন, এতদিন এইসব ওষুধ প্রয়োগের ফলে কার কি হলো সেগুলো তো জানা গেল না। একই সঙ্গে রাজ্য ড্রাগ কন্ট্রোলার তো একটা ভূমিকা আছে ওষুধগুলো বাজারে বেরোনোর ক্ষেত্রে, সেটা কোথায় ছিল? 1 মাস তারা কোথায় ছিলেন? প্রশ্ন উঠছে। পশ্চিমবঙ্গ সরকার এসব বিষয় নিয়ে চিন্তিত নয়। পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে হিন্দি ভাষাভাষী ভোটারদের, পাঞ্জাবি, গুজরাটি যারা আছেন এখানে, যারা রাজস্থানের মানুষজন আছেন, কয়েক শতক ধরে এখানে বসবাস করছেন, তাদের নাম কি করে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যায়, হিন্দু উদ্বাস্তুদের নাম কি করে বাদ দেওয়া যায়, এবং তাদের যে জল মেশানো যে নামগুলো থেকে যায় সেসব নিয়ে কাজকর্ম করছে। বারুইপুর কল্যাণপুর এলাকার একটি স্কুল, সে স্কুলের পানীয় জলের কল অকেজো অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে আছে। স্কুলের মিড ডে মিলের রান্না হচ্ছে পুকুরের জলে, এমনকি রান্নার বাসনপত্র সমস্ত কিছু ধোয়া হচ্ছে পুকুরের জলে। ছাত্রছাত্রীরা খাবারের থালা ধুচ্ছে পুকুরের জলে, এমনকি পুকুরের জলে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে ছাত্রছাত্রীদের। এমন ছবি সামনে আসে। পানীয় জলের নলকূপই নেই, পুকুরের জলে সব হচ্ছে মিড ডে মিলের রান্না। সারা দেশে প্রত্যেকের বাড়িতে শুদ্ধ পানীয় জল পৌঁছে দেবার যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প আছে, সেই প্রকল্প সবচেয়ে দেরিতে শেষ হবে পশ্চিমবঙ্গে। এটা সরকার লিখিতভাবে জানিয়ে দিয়েছে। এবং যেখানে এই প্রকল্পগুলোকে বাস্তবায়িত করা হয়েছে পশ্চিমবঙ্গে, সেখানে উপভোক্তাদের কথা অনুযায়ী প্রথম দিনে পানীয় জল এসেছিল, যেদিন এটা উদ্বোধন হয় তারপরে সেটা দিয়ে জল আসে না। মানে এত বেশি তৃণমূলী ট্যাক্স বসে গেছে যে কন্ট্রাক্টর যে মানের পাইপ দিয়েছেন সেগুলো আর বেশি দিন জীবিত থাকতে পারে। তো এখানে পুকুরের জল দিয়ে হবে। তৃণমূল যতক্ষণ থাকবে ততক্ষণ মাটি মানুষ পুকুরের জলটা তো অনেকটা বেশি মাটির কাছাকাছি, ওই জন্য ওই জল খাইয়ে দিচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজও চলছে ধর্ণা, জারি রয়েছে অচলাবস্থা। এসএফআই দাবি ছাত্র সংসদ নির্বাচন দ্রুত করতে হবে। এসএফআই এর উপর বিভিন্ন জায়গায় যে হামলা হচ্ছে, বিভিন্ন জেলায় হামলা হচ্ছে, এর ব্যাপারে কি বলবেন? আমি কি বলতে পারি? এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন, এটা নিয়ে রাহুল গান্ধী বলতে পারেন, সোনিয়া গান্ধীরা বলতে পারেন। এরা এখানে মারামারি করছে। দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের ইডি সিবিআই এর অতি সক্রিয়তার জন্য তারা আওয়াজ তুলে পার্লামেন্টকে অচল করে দিচ্ছেন, মোদীকে প্রতিহিংসা পরায়ণ নেতা বলছেন। তো সবই তো ইন্ডি জোটের ব্যাপার। নো ভোট টু বিজেপিতে ওখানে অতি বাম যারা ছিল এবং এমনকি তৃণমূল এক জায়গায় ছিল। আগে ছিল বাম অতি বামরা একই প্রজাতির, এখন দেখা যাচ্ছে তৃণমূল আবার আরো অতি বামের পরও কিছু থাকলে তারা সেখানে পৌঁছে গেছে। মমতাবাদী একটা ভবনও তো তৈরি হয়েছে, মমতাবাদী ভবন। মানে যাদবপুর নিয়ে এখন তো পথে নাগরিক সমাজ, মানে নাগরিক সমাজও পথে নেমেছে, তারা মিছিল করছে। এই মিছিলকে সমর্থন জানিয়েছে আন্দোলনকারীরাও। ইসি বৈঠক ডাকার দাবি হয়েছে এবং সোমবার পর্যন্ত কর্তৃপক্ষকে ডেডলাইন দেওয়া। দেখুন, আজকে যে অচল অবস্থা তৈরি হয়েছে তার জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণভাবে রাজ্য সরকার। রাজ্য সরকার কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না। ছাত্র সংসদ নির্বাচন বিভিন্ন জায়গায় তারা বন্ধ করে দিয়ে শুধুমাত্র নিজেদের রাজনীতির কারণে, যে হলে তৃণমূলের সঙ্গে তৃণমূলের বাড়াবাড়ি হবে এবং তৃণমূলের কয়েকজন প্রাণ হারাবে, সেটার একটা অন্য ইম্প্যাক্ট তৈরি হবে। মূল উদ্দেশ্য এটাই। তো আজকে যদি কেউ নির্বাচন চেয়ে আন্দোলন করে, অবস্থান করে, ধর্ণা করে, এই দাবির আমরা বিরোধিতা করি না। কিন্তু যাদবপুরে যেভাবে টুকরে টুকরে গ্যাং সক্রিয় হয়েছে, যেভাবে বিভিন্ন সময় দেশ বিরোধী স্লোগান এসেছে, সে সময় কি সরকারের বা পুলিশের কোনো ভূমিকা থাকতে পারে না? যাদবপুরের ক্যাম্পাসকে বাইরে থেকে বিভিন্ন জায়গায় পরিচালিত করা হয়। বাইরে একটা যোগাযোগ আছে, ক্যাম্পাসের বাইরে থেকে যাদবপুরের ভিতরটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তো যদি সেখানে এ ধরনের কোনো স্লোগান হয় যেটা ভারতের সার্বভৌমত্বের বিরোধী, ভারতকে ভাঙার পক্ষে, তো সেখানে তো পুলিশের একটা সুমোটো অ্যাকশন নেওয়া হবে। পুলিশের তো কোনো ভূমিকা থাকবে, তাদের ইন্টেলিজেন্সের কোনো ভূমিকা থাকবে, তো কিছুই নেই। তা আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং যতদিন তৃণমূল থাকবে এরকমই চলবে। এই পুলিশের ভূমিকা নিয়ে বারবার হাইকোর্টে শুনানি চলাকালীন প্রশ্ন উঠছে, আজকে উঠেছে। সেখানে বলা হচ্ছে মন্ত্রীর কতজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। এমন তো নয় যে প্রচুর লোক আক্রমণ করতে এসেছিল আর কোনো নিরাপত্তারক্ষী ছিল না। নিরাপত্তারক্ষী অপ্রতুল থাকা সত্ত্বেও কেন এরকম ঘটলো? তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন তুলছেন বিচারপতি। বিচার মতো আইনের নির্দিষ্ট আঙ্গিক থেকে তিনি প্রশ্নটা তুলেছেন, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ কিভাবে কাজকর্ম চালায় বা এখানে পুলিশের কর্মসংস্কৃতি কি আছে
এখানে যে তৃণমূলী পুলিশ আর পুলিশই তৃণমূল, সেই আঙ্গিক থেকে তো আর বিচারপতি এই মন্তব্য করছেন না। সুতরাং গোটা ব্যাপারটার মধ্যে একটা ধোঁয়াশা আছে। হঠাৎ এমন কোন পরিস্থিতি তৈরি হলো যেটা শিক্ষামন্ত্রীকে প্রবল বেগে গাড়ি নিয়ে ওখান থেকে পালিয়ে আসতে হলো? কি কারণে হলো? কেন তিনি দাঁড়িয়ে থেকে মন্ত্রী হিসেবে ঘটনা ফেস করলেন না? এবং কি করে ছাত্রদের এই যে আচরণ, যে একজন শিক্ষকের গায়ে প্রকাশ মিশ্র, তার রাজনীতিকে বা তার রাজনৈতিক অবস্থানকে আমরা সমর্থন করি না, আমরা তার বিরোধী, কিন্তু তিনি দিনের শেষে একজন শিক্ষক প্রহরিত হবেন। আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আপনারা যাদবপুর অত্যন্ত সংবেদনশীল, কলকাতার প্রাণকেন্দ্র আছে বলে যাদবপুর নিয়ে আপনারা বারবার আলোচনা করছেন, কিন্তু একটু ভেবে দেখুন তো, বাংলাদেশের কায়দায় যেভাবে মালদায় শিক্ষকদের পেটানো হলো, 11 জন ছাত্র চিহ্নিত হলো সিসিটিভির ফুটেজে, তাদের গ্রেপ্তার করা হলো না শুধুমাত্র তারা একটি বিশেষ সম্প্রদায়ভুক্ত দুধেল গায়েদের অন্তর্ভুক্ত সেই কারণে। বাংলাদেশে যে দৃশ্য চলেছে, যে আগের দিন যে মাস্টারমশাইয়ের কাছে ছাত্ররা পড়েছে, পরের দিন সেই মাস্টারমশাইকে গাছে বেঁধে জুতো দিয়ে পেটানো হচ্ছে। আর একইভাবে পরিকল্পিতভাবে মালদায় শিক্ষকদের উপরে এই আক্রমণ হলো, কি ব্যবস্থা নিল? এই 11টি ছেলে যারা চিহ্নিত হলো, সরকার তাদের উপরে কোনো ব্যবস্থা নিয়েছে? আজকে যাদবপুরে কথা হচ্ছে, কিন্তু মালদায় যে ঘটনা ঘটেছে সরকার কি কাজ করেছে? এটা তো বাংলাদেশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যাদবপুরের মামলাতেই আজকে কৃষ্ণঙ্কর ঘোষের সঙ্গে দরজা হয়, কথা কাটাকাটি হয় কল্যাণ ব্যানার্জি, এবং কল্যাণ ব্যানার্জি বলছেন যে বিচারপতি ঘোষের এজলাসে তিনি আর মামলা করবেন না। আবার বিচারপতি ঘোষ বলছেন যে কল্যাণ ব্যানার্জি আজকে যেভাবে কথা বলেছেন সেটা আদালতকে অবমাননা করা হয়েছে। দেখুন, তৃণমূলের অবস্থানই হচ্ছে আদালতকে অবমাননা করা। কল্যাণ ব্যানার্জির মধ্যে মানে কি বলবো, বীর রসের প্রভাব সবসময় আছে একটা। তা কল্যাণ ব্যানার্জির বিষয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। আবার বেশি উত্তেজিত হয়ে বললে ওনার ওখানে জলের গ্লাস ভেঙে ফেলেননি, এটাও একটা ভালো দিক। কিন্তু বিষয়টা কল্যাণ ব্যানার্জির নয়, বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস, যারা কোর্টরুমের ভেতরে শারীরিকভাবে বিচারপতিদের নিগৃহীত করেন, যারা হাইকোর্টের বিচারপতির বাড়িতে গিয়ে পোস্টার লাগিয়ে আসে, তো তাদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করেন? কল্যাণ ব্যানার্জি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, উনি রাগী মানুষ, উনি রেগে জানেন, ঠিক আছে। ছাত্রছাত্রীরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে কর্তৃপক্ষের সামনে আন্দোলনরত, তারা বলছেন যে তাদের অভিযোগ নিয়ে হাইকোর্টে এফআইআর হয়েছে, হাইকোর্টের নির্দেশে পুলিশ এফআইআর করেছে, সেটা আলাদা বিষয়। কিন্তু ছাত্রছাত্রীরা, একটা ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা এভাবে আহত হবে শিক্ষামন্ত্রীর গুন্ডামির জন্য, বিশ্ববিদ্যালয় কেন তার পড়ুয়াদের স্বার্থে একটা এফআইআর করবে না শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে? শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করছে না কেন? এই এফআইআর করতে হবে দাবি তুলে যাদবপুরে আন্দোলন। দেখুন, এর উত্তর দিতে পারেন একমাত্র সেখানকার যিনি উপাচার্য আছেন তিনি। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব যে হঠাৎ ওখান থেকে কি এমন ঘটনা ঘটলো এই শিক্ষামন্ত্রীকে এইভাবে গাড়ি চালিয়ে দিয়ে গেল, ছেলেটি কি করে তার গাড়ির নিচে চলে গেল, এটারও দেখার বিষয়। আবার এটাও তদন্ত সাপেক্ষ যে হঠাৎ এই উত্তেজনা তৈরি হলো কেন? এই উত্তেজনার কোনো হ্রাস কি ওখানে যারা তৃণমূলের শিক্ষক সংগঠন আছে তারা পাননি, ওম প্রকাশ মিশ্ররা পাননি, যেটার মধ্যে হতে পারে? তো এটা স্বাভাবিকভাবে ওদের ভাই বোনের ঝগড়া, এই সিপিএম আর তৃণমূল, তো এদের মধ্যে আমরা বেশি কথা না বলাই ভালো। ওটা ওদের মতো করে মিটিয়ে নিক না দিল্লিতে, কেন এখানে আপনাদের বিরক্ত করছে? আপনারা যে ভাই বোনের বিষয়টি বলছেন, এসইউসিআর তার ছাত্র সংগঠন ডিএসও, তার নেত্রী সুশ্রিতা, তিনি আজকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সেখানে গেছেন এই এফআইআর দায়ের করার জন্য। সোমবার তার শুনানি রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বারবার এফআইআর করতে হাইকোর্টের দ্বারস্থ হতে হবে কেন জনগণ বা যে কোনো বিরোধী সংগঠনকে? না, সে তো আমাদের বিরোধী দলটাতে কোনো সভা করতে গেলে তাকেও তো হাইকোর্টের পারমিশন নিতে হয়। সংসদীয় গণতন্ত্রে যার স্থান মুখ্যমন্ত্রীর পরে, তাকে কোনো সভা করতে গেলে নিজের এলাকায় নিজের নির্বাচনী কেন্দ্রে বড় মিছিলের ডাক দিলে পর্যন্ত সেটাকে পুলিশ করতে দেয় না, সেটার জন্য হাইকোর্টে যেতে হয়। একটা সর্বভারতীয় দল যে দলকে তৃতীয়বারের জন্য এই দেশের মানুষ সরকার পরিচালনা করবার দায়িত্ব দিয়েছে, সেই দলের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী, তার সভা পর্যন্ত করতে গেলে কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। এইটা যে পরিস্থিতি। আর ওই এসইউসিআই এইসবের ব্যাপারে না জিজ্ঞেস করবেন না, কারণ এটা সবই একই প্রজাতির। সৌগত রায় আজকে যাদবপুর কাণ্ড নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করছেন। পুলিশ কাজ না করতে করতে কোন বিষয়ে রিঅ্যাক্ট করতে হবে
ভুলে গেছে। কেন এই ঘটনায় কেন অ্যারেস্ট হইল না? হাইকোর্ট না বললে কিছুই করতে পারেন না বলছেন। সৌগত রায় একজন প্রবীণ মানুষ, প্রাজ্ঞ, বিশিষ্ট সাংসদ, ওনার বিভিন্ন দলে রাজনীতি করার অভিজ্ঞতা আছে। উনি দয়া করে সহজ কথাটা সহজভাবে বলুন না যে রাজ্যের পুলিশ মন্ত্রী সর্বৈব ব্যর্থ, পুলিশ মন্ত্রীকে সরতে হবে, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই, বা পুলিশ মন্ত্রী অতি ব্যস্ততার কারণে এই দপ্তরে মনোনিবেশ করতে পারছেন না, পুলিশকে পরিচালনা করতে পারছেন না, এই বিষয়ে সৌগত বাবু বলুন একটু সাহস করে। আর তো সময় শেষ। শাসক দলের সাংসদ তিনি, যে রাজ্য সরকার পুলিশ চালাচ্ছে, এই শাসক দলের ভূমিকা পুলিশের এই অবস্থার জন্য কতটা? পুলিশের যে অবস্থার কথা সৌগত রায় বলছেন, পুলিশ বলে আলাদা কিছু নেই, পুলিশ কোনো স্বতন্ত্র সংগঠন নয়। বারবার পুলিশকে টার্গেট করা হচ্ছে। পুলিশের একাংশ নেতাদের সঙ্গে লুটে নেমে পড়েছে, চাটুকারিতায় নেমে পড়েছে। কিছু পুলিশ আছে আত্মসমর্পণ করেছে, আর কিছু পুলিশ আছে নীরব। পুলিশ করবে কি? এখানে পুলিশ কোনোভাবেই কোনো স্বতন্ত্র সিদ্ধান্ত নেবার ক্ষমতা পুলিশের থাকতে পারে না, কারণ পুলিশকে নিয়ন্ত্রণ করে সরকার। হাওড়ার শ্যামপুরে একটা অমানবিক ঘটনা। হাসপাতালের গ্রামীণ হাসপাতাল, কমলপুর গ্রামীণ হাসপাতালের এমার্জেন্সি গেটে তালা, মুমূর্ষু পেশেন্ট, সে যায়, তালা দেখে, তাকে উলুবেড়িয়া হাসপাতালে স্থানান্তর করা হয়। সেই সময় সাড় দিয়ে থাকে অ্যাম্বুলেন্স, কোন অ্যাম্বুলেন্স তাকে নিতে চায় না। শেষ পর্যন্ত ব্রেঘরে মৃত্যু হয় মুমূর্ষু পেশেন্ট। আমরা এর আগে দেখেছি মৃতদেহ বহনের দৃশ্য দেখেছি, বাবা ছেলে মাকে নিয়ে যাচ্ছে। এর আগেও আমরা অ্যাম্বুলেন্স নিয়ে অনেক ঘটনা দেখেছি, এবং যে ছেলেটি জোগাড় করে দিয়েছিলেন অ্যাম্বুলেন্স, তাকে আবার পুলিশ পরবর্তীকালে গ্রেপ্তার করে। তো এই ঘটনা তো নতুন নয়, এটা একটা ধারাবাহিকতা। সরকার তার অবস্থান বা তার ধারাবাহিকতাটাকে বজায় রাখছে, এটা তারই নিদর্শন মাত্র। এই যতদিন তৃণমূল থাকবে এগুলো চলবে। উত্তরে ভোটার নিয়ে তৃণমূল কংগ্রেস গতকাল দুপুরে মিটিং করলো, তারা কমিটি তৈরি করলো। ঘন্টা চারেকের মধ্যে সেই সমস্ত কমিটি স্থগিতাদেশ। আরে তৃণমূলটাই ভূত, তৃণমূলটাই ভূত হয়ে গেছে। তৃণমূলকে তাড়ানোর জন্য ওঝা দরকার, সেই ওঝা হচ্ছে মানুষ। পশ্চিমবঙ্গের মানুষ এই ওঝাকে, এই তৃণমূলকে ওই জল পোড়া সর্ষে পোড়া কিসব দেয় না, ওইসব দিয়ে সরিয়ে দেবে। খাদ্য গণবন্টন দপ্তর যে প্রস্তাব দিয়েছে যে রেশন গ্রাহকের মানে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে যোগ করার জন্য, কে দিচ্ছে? পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্রের। হ্যাঁ, এটার পিছনে কি দুর্নীতি নাকি সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট মারফত খাদ্য শস্যের? না, আমাদের তো কেন্দ্রীয় সরকারের ঘোষিত নীতি এবং অবস্থান এটাই যে একদম সরাসরি উপভোক্তার কাছে পৌঁছে দাও, পিএম টু বেনিফিশিয়ারি। এবং পশ্চিমবঙ্গে এই যে রেশন দুর্নীতি হয়েছে টাকার অঙ্কে, এটা স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতি। স্বাভাবিকভাবেই যেখানে এত ভুয়ো রেশন কার্ড, যেখানে ইছাপুর রেলিয়ার থেকে নামার সঙ্গে সঙ্গে পাঞ্জাবের গম চলে যাচ্ছে বেসরকারি বিস্কিট কোম্পানির ওয়্যারহাউসে, তো সেখানে এ ধরনের নিয়ে আসা ছাড়া কোনো রাস্তা নেই। বহরমপুর জেলে কয়েদিদের হাত থেকে ফোন পাওয়া যাচ্ছে। বহরমপুর জেলে কয়েদিদের হাত থেকে ফোন, আর এই বহরমপুর জেলেই কিন্তু বন্দী রয়েছেন তারিকুল ইসলামের মতো জঙ্গিরা। এই তৃণমূলে তো কথাবার্তা বলার ব্যাপার, বন্দীরা কথা বলবে না মোবাইল ফোনে? এখানে তো দেখছো কাকুর কণ্ঠস্বর নিয়ে 2 বছর ধরে কত খসাপেটা চললো। এখানে একটু কথাবার্তা চলবে, কারণ এখানে সব পুরো ব্যবস্থাটাই পৌঁছে গেছে। জেল হচ্ছে একটা ঘুঘুর বাসা, জেলে রোজগার বিরাট। বহু বন্দী তো আবার জেল থেকে নেতা হয়ে গেলে বেরোতেই চায় না, ওখানেই ভালো আছে, ওখানেই রোজগার আছে।